হ্যালো বন্ধুরা, ফ্রিল্যান্সার শামিম চ্যানেলের পক্ষ থেকে আমি আছি শামিম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে HTML পার্ট 14। অর্থাৎ দেখতে দেখতে আমরা অলরেডি 13টা পর্ব শেষ করে এসেছি। আজকে হচ্ছে 14 নম্বর পর্ব। এই পর্বে আপনারা জানতে পারবেন HTML এর আরও অ্যাডভান্স কিছু বিষয়বস্তু। বেসিক্যালি টোটাল 15টা ভিডিও হবে HTML এর উপরে, যার ভিতরে অলরেডি আমরা 14টা ভিডিও আপলোড দিয়ে দিচ্ছি এইটা দিয়ে। আর একটা ভিডিও আসবে HTML নিয়ে, তারপরে কিন্তু আমরা CSS স্টার্ট করব। আর যখন CSS স্টার্ট করব তখন কিন্তু আপনি HTML না জানলে CSS করতে পারবেন না। সো আমি পার্সোনালি রিকোয়েস্ট করব আপনাকে, HTML এর টোটাল যে 15টা ভিডিও হবে A to Z যদি আপনি দেখে কমপ্লিট করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি এই প্ল্যাটফর্মে আপনি একটা ভালো পজিশন করতে পারবেন। HTML শিখতে পারলে আপনার আর কিছু লাগবে না, পরবর্তীগুলো আপনি খুব সহজভাবে শিখতে পারবেন। সো HTML গুলো শিখে আসবেন। আমার চ্যানেলে সেই 15টা ভিডিও দেখলে আপনি সম্পূর্ণ কনসেপ্ট পেয়ে যাবেন। আর এই ভিডিওগুলো দেখার সব থেকে সহজ ওয়ে হচ্ছে, একের পর এক দেখতে হলে আপনাকে যেটা করতে হবে, আমার চ্যানেলে আসতে হবে। আসার পরে প্লেলিস্টে ক্লিক দিতে হবে এবং এখানে একটা প্লেলিস্ট থাকবে যার নাম হচ্ছে HTML টিউটোরিয়াল ফর বিগিনার্স। আপনি এই প্লেলিস্টে ওপেন করবেন এবং A to Z আপনি ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখতে মেবি আপনার 5 থেকে 6 ঘন্টা টাইম লাগবে। যদি আপনি 5 থেকে 6 ঘন্টা টাইম এখানে স্পেন্ড করেন, তাহলে আপনার আর কোনো কনফিউশন থাকবে না। সো অবশ্যই দেখে আসবেন। আজকে আমরা একটু অন্য টপিক নিয়ে কথা বলবো। যেমন মনে করেন যে আপনি HTML নিয়ে কাজ করছেন বা CSS নিয়ে কাজ করছেন, অথবা আপনি জাভাস্ক্রিপ্ট, PHP যাই হোক না কেন আপনি নিয়ে কাজ করছেন। কাজ করতে করতে দেখা যাচ্ছে আপনি কোথাও প্রবলেমে পড়লেন। তো সেই প্রবলেমটা ফিক্স করার জন্য হয়তোবা আমি তখন আপনার সাথে থাকবো না, বা আপনি হয়তোবা আমার কাছ থেকে ওই মুহূর্তে কোনো সাপোর্ট পাবেন না, অথবা কোনো ফ্রিল্যান্সারের কাছ থেকে আপনি ওই মুহূর্তে সাপোর্ট পাচ্ছেন না। সো তখন আপনি কি করবেন? তখন সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে, কেউ সাহায্য করুক আর না করুক, আপনার একজন সাহায্য করার জন্য সবসময় আপনার জন্য ওপেন আছে, যার নাম হচ্ছে গুগল। এই গুগল মামাকে আপনি যখনই যাই জিজ্ঞেস করেন না কেন, সে কিন্তু আপনাকে অ্যান্সার দিয়ে দিবে। অর্থাৎ আপনাকে প্রশ্নটাকে প্রপারলি করতে হবে, যে আপনি কি চাচ্ছেন সেটা আপনাকে গুগলকে বোঝাতে হবে তার ভাষায়। অর্থাৎ এখানে তার ভাষায় বোঝানো বলতে আমি বোঝাতে চাচ্ছি, অবশ্যই আপনি ইংলিশ অথবা বাংলা যাই লেখেন না কেন তার ভাষায় বোঝাতে হবে যে আমি এইটা চাচ্ছি এবং তুমি এইটার সলিউশন দিতে হবে। সো গুগল আপনাকে এই সলিউশনটা দিয়ে দিবে। তো ফর এক্সাম্পল আমরা আমাদের ফাইলটাকে ওপেন করি। আসলে আমাদের ফাইলটা কোথায় ছিল? আমরা লোকাল ডিস্কে ইতে কাজ করছিলাম এবং এখানে বাংলা টিউটোরিয়ালের ভিতরে কাজ করছিলাম index.html। এই ফাইলটাকে আমরা ওপেন করবো নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে। এখন দেখেন, এই যে আমরা এখানে এতগুলো কাজ করেছি, সাপোজ মনে করেন যে আমার এই ফর্ম কীভাবে তৈরি করতে হয় সেটা আমি জানি না, বা ভুলে গিয়েছি, জানলেও ভুলে গিয়েছি। তো এখন আমি এটা দেখবো কিভাবে? তো দেখার জন্য আমরা গুগলের কাছে প্রশ্ন করব যে হাউ টু ক্রিয়েট সাইন আপ ফর্ম ইউজিং HTML। আমি এখানে লিখতে পারি যে হাউ টু ক্রিয়েট সাইন আপ ফর্ম ইউজিং HTML। ওকে, আমরা সার্চ দিলাম। এখন সার্চ দিলে গুগল আমাকে বলছে যে এই ওয়েবসাইটে গেলে আপনি এটার সলিউশন পেয়ে যাবেন। তো আমরা এই ওয়েবসাইটটাকে ওপেন করি। ওপেন করে দেখি যে আসলে এখানে আমরা সলিউশনটা পাচ্ছি কিনা। দেখেন গুগল আমাকে অ্যাবাউট কত আমি হিসাব করতে পারছি না, এতগুলো রেজাল্ট দিয়েছে। অর্থাৎ এতগুলো রেজাল্ট আমরা এখান থেকে পাবো গুগলে সার্চ করার ফলে। সো আপনি প্রথম রেজাল্টে হচ্ছে না, আপনি বুঝতে পারছেন না, আপনি দ্বিতীয় রেজাল্টটা ওপেন করেন, দ্বিতীয় ওয়েবসাইটটা ওপেন করেন। এখানে দেখেন যে আসলে আপনি বুঝতে পারেন কিনা বা আপনার মনে আসে কিনা যে এই ফর্ম সাবমিশনের বিষয়টা কিভাবে কাজ করে। আমরা ফার্স্ট ওয়েবসাইটে যাই। এখানে দেখেন এই ফর্মটা সাবমিট করার বিষয়বস্তু দেখিয়েছে, বাট হয়তো বা এখানে সম্পূর্ণ বিষয়বস্তু দেয়নি। এটা মূলত একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আপনি সাইন আপ ফর্ম তৈরি করতে পারবেন। এরা ফাংশনালিটি তৈরি করে রেখেছে, কিন্তু আপনি চাচ্ছেন আপনার কোডিংয়ের জন্য এই বিষয়টা মাথায় আনতে, অর্থাৎ আপনি ভুলে গিয়েছেন সেটা ঠিক করতে। তার জন্য দেখেন W3 স্কুল আছে, আমরা এখান থেকে এই ওয়েবসাইটটা ওপেন করি। ওপেন করে দেখি যে আসলে কীভাবে একটা সাইন আপ ফর্ম তৈরি করা হয়। এখানে বলছে হাউ টু রেজিস্টার ফর্ম। এখানে একটা রেজিস্টার ফর্ম তারা তৈরি করে দিয়েছে, এবং এইরকম ফর্ম তৈরি করার জন্য যে বিষয়টা মাথায় রাখতে হবে, দেখেন এই যে ফর্মটাকের ভিতরে তারা রেখেছে অ্যাকশন দিয়েছে, যার ভ্যালু হচ্ছে তারা একটা পাথ অর্থাৎ URL দিয়ে দিয়েছে যে অ্যাকশন। অর্থাৎ আমরা অ্যাকশন নিয়ে গত টিউটোরিয়ালে সম্পূর্ণ কনসেপ্ট আপনাদের দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এর ভিতরে DIV নিয়ে তারা একটা সাইন আপ ফর্ম তৈরি করেছে। এই বিষয়গুলো যখন আপনার মাথায় আসবে না বা আপনি ভুলে যাবেন, তখন কিন্তু আপনি গুগলের কাছে প্রশ্ন করে আপনি আপনার অ্যান্সারটা বের করতে পারবেন। আমি জাস্ট এইটাই আপনাকে দেখালাম। তো এখন কথা হচ্ছে যে আমরা এখানে অনেক কিছুই শিখেছি, আজকে আমরা কিছু কন্টেন্ট লেখা শিখব।
অর্থাৎ ফর এক্সাম্পল আমরা এই সব কিছু এখান থেকে কেটে দিব, জাস্ট বডি পর্যন্ত রাখবো এবং যা আছে সব কেটে দিব, কেটে দিলাম। এখন এর ভেতরে আমি কিছু একটা কাজ করব, যেমন আমি চাচ্ছি যে এর ভিতরে কিছু লিখতে, অর্থাৎ দেখা যাচ্ছে একটা কন্টেন্ট লিখবো। কন্টেন্ট লেখার জন্য কি করতে হয়, এখানে আমরা পি ট্যাগটা ব্যবহার করতে পারি। তারপর ফার্স্ট আমরা একটা H2 লিখি। আই থিঙ্ক আপনারা H2 H1 এগুলো সম্পর্কে জানেন, বিকজ আমরা ট্যাগ নিয়ে অলরেডি HTML টিউটোরিয়ালে কথা বলেছি। সো আমরা এখানে একটা H2 নিয়ে নিব, দেন আমরা H2টাকে শেষ করে দিব। এইবার এর ভিতরে লিখবো হচ্ছে দিস ইজ এ প্যারাগ্রাফ, সরি দিস ইজ এ হেডিং, HEADING। আচ্ছা, দিস ইজ এ হেডিং লিখে দিলাম। এখন কথা হচ্ছে এটা আমরা সেভ দিলে এবং এটাকে রান করলে কি হবে, এখানে লেখা আসবে দিস ইজ এ হেডিং, যেটা আছে কোথায়, H2 ট্যাগের ভিতরে। যদি আমরা এটাকে H3 ট্যাগের ভিতরে রাখি তাহলে কি হবে, একটু ছোট হবে, বিকজ আমরা H2 H3 এগুলো সম্পর্কে অলরেডি জানি। জাস্ট রিলোড দিই, দেখেন একটু ছোট হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি যে এর নিচে কিছু কন্টেন্ট লিখবো আমরা। তো কন্টেন্ট লেখার জন্য আমরা এইখানে পি ট্যাগটাকে ব্যবহার করতে পারি। আমরা কিন্তু অলরেডি জেনে এসেছি যে তারপরে পি ট্যাগ, এই ট্যাগগুলো মূলত তার লাইনকে ব্লক করে রাখে, অর্থাৎ এখানে বিআর অথবা লাইন ব্রেক করার কোনো অপশনই আমরা এখানে না করলেও অটোমেটিক একটা লাইন ব্রেক হয়ে যাবে, বিকজ এই যে H3টা আমরা এখানে লিখেছি, H3টা মূলত তার লাইনকে সে ব্লক করে রেখেছে, তার ভিতরে কাউকে সে ঢুকতে দিবে না। যদি এখানে এ ট্যাগ থাকতো তাহলে আমরা মানতাম যে নিচে কিছু লিখলে সেটা ওর সাথে অ্যাড হয়ে যাবে। যেহেতু H3 আছে সেহেতু এটা হবে না, বিকজ সে লাইনটাকে ব্লক করে রেখেছে। আমরা এখানে একটা পি ট্যাগ নিয়ে নিব, জাস্ট পি দিব এবং এই পি ট্যাগটাকে শেষ করে দিব। এখন এর মাঝখানে আমি একটা কন্টেন্ট লিখবো, আমি যে কোনো কিছু লিখতে পারি, এটা আমার উইশ, আমি আমার মতো করে লিখতে পারি। তো সব থেকে বড় কথা হচ্ছে যখন আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, ডেভেলপ করবেন, ফার্স্ট হচ্ছে ডিজাইন করা। তো ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে অনেক কন্টেন্ট লিখতে হতে পারে, কিন্তু কোনো ক্লায়েন্ট আপনাকে এত কন্টেন্ট লিখে দিবে না। আপনাকে বলবে যে এইখানে এরকম একটা কন্টেন্ট থাকবে, এইখানে একটা ইমেজ থাকবে, এখানে ছোট্ট একটা ইমেজ থাকবে যার একটা কন্টেন্ট থাকবে, এখানে অ্যাবাউট সেকশন থাকবে, অ্যাবাউটের কিছু ইনফরমেশন থাকবে। এই কন্টেন্টগুলো মূলত আপনাকে মানে কোনো ক্লায়েন্ট দিবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্টরা এই কন্টেন্ট অর্থাৎ লেখাগুলো দেয় না, যদিও বলে যে এখানে এইরকম হবে, এখানে লিখতে হবে, এখানে হেডিং হবে, এখানে প্যারাগ্রাফ হবে, কিন্তু সেই প্যারাগ্রাফগুলো কি হবে, আপনি যদি কিছু না লিখে রাখেন তাহলে তো আপনার ওয়েবসাইটে শো করবে না। যখন আপনি এই যেই HTML ফাইলটা আপনি তৈরি করছেন, যে ওয়েবসাইটটা ডিজাইন করছেন, যখন এখানে কেউ PHP কোডিং করবে অর্থাৎ ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করবে, তখন কিন্তু সে এখানে PHP কোডিং দিয়ে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করতে পারবে এবং এইখানে কিছু লেখা থাকবে, সেই লেখাগুলো সে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে চেঞ্জ করতে পারবে যখন ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট হয়ে যাবে এই ওয়েবসাইটের জন্য। তো এখানে লেখার জন্য সবথেকে ফার্স্ট ওয়ে অবলম্বন করার জন্য এখানে তো আপনি অনেক কিছু লিখতে পারেন, কিন্তু অনেক কিছু লেখার থেকে আপনি গুগলে সার্চ করেন লরিয়াম স্পেম নাকি একটা কি অপশন আছে, আমি দেখি জাস্ট একটু ওয়াইট, লরিয়াম জাস্ট ওয়াইট, আচ্ছা লরিয়াম ইপসিয়াম নামক একটা অপশন আছে। লরিয়াম নামক একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে গেলে আপনি অনেকগুলো কন্টেন্ট পেয়ে যাবেন, অনেকগুলো লেখা পেয়ে যাবেন, যে লেখাগুলোর কোনো মানে নেই, জাস্ট আপনি লেখাগুলো কপি করে আপনার ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে পারেন। দেখেন এখানে কিছু লেখা আছে, আমরা জাস্ট এই লেখাগুলোকে কপি করতে পারি আমাদের কন্টেন্ট হিসেবে ব্যবহার করার জন্য। যে কোনো ওয়েবসাইট ডিজাইন করার জন্য মূলত এইগুলোই লেখা হয়, এগুলোই লেখা থাকবে। যখন আপনি কোনো থিম কিনবেন, থিম ফরেস্ট হোক বা যে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট হোক না কেন, যখন আপনি ওয়ার্ডপ্রেসের জন্য থিম কিনবেন, দেখবেন যে সেই থিমের যে ইনফরমেশনগুলো এবং যে থিমের যে ওয়েবসাইটটা আপনি বাই করছেন, সেই ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে, যেই লেখাগুলো আছে, সব দেখবেন যে অন্যরকম লেখা থাকে, যার কোনো মানে হয় না। তো মূলত যখন একজন ডিজাইনার ডিজাইন করে, তখন এইভাবেই এই লেখাগুলোকে কপি করে এবং সেখানে পেস্ট করে। আমরা জাস্ট বেসিক কিছু বিষয়বস্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেগুলো দিয়ে আপনারা কাজ করতে পারবেন, এবং এখানে আমরা পির ভিতরে পেস্ট করে দেবো। তাহলে কি হলো, এই লেখাগুলো পির ভিতরে চলে গেল, এটাকে আমরা সেভ দিই এবং এখন যদি আমরা এখানে রিলোড করি আমাদের পেজটাকে, তাহলে কি হবে, এখানে লেখা আসবে কান্ট্রিজ, পপুলার, বিলিভ, জাস্ট আমরা যেটা দিলাম সেটাই আসবে। এখন যদি আমরা এইগুলোকে মানে এখান থেকে এতটুকু কপি করে আমরা এইখানে আবার দিয়ে দেবো, তাহলে কি হবে, এটা সেভ দিই, তাহলে দেখবেন যে এইখানে নিচে আরেকটা অপশন চলে আসছে।
এখন এগুলো আমরা ডিজাইন করতে পারবো, এগুলোকে লেখা এত জোর দিব না, ছোট করব, একটা বক্সের ভিতরে থাকবে এবং ছোট আকারে একটা বক্স থাকবে। যখন আমরা হোভার করব বা যখন মাউসটাকে নিয়ে যাব তখন অন্য কিছু একটা ঘটবে বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হবে, লেখার কালার চেঞ্জ হবে। এগুলো মূলত সিএসএস দিয়ে করা হয়। আমরা যখন সিএসএস স্টার্ট করব তখন আপনারা বুঝতে পারবেন এইভাবে মূলত একটা ওয়েবসাইট ডিজাইন করা হয় এবং এইচটিএমএল কোডিং করা হয়। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন যে কোনো প্রবলেমে পড়লে আপনি কি করবেন। আমি জাস্ট এই সলিউশনটা দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করছি। আজকে অতটা ইম্পর্টেন্ট কোনো কিছু নিয়ে আমরা কথা বলছি না, যদিও আমরা অলরেডি 13টা ভিডিওতে ইম্পর্টেন্ট সব কথাই আপনাদের সাথে শেয়ার করেছি যে এইচটিএমএল কোডিং করার জন্য আপনার কি কি অ্যাবিলিটি থাকার দরকার এবং কি কি জানার দরকার আমরা অলরেডি আপনাদের জানিয়ে দিয়েছি। আশা করি আপনারা এখন এইচটিএমএল কোডিং করতে পারবেন এবং আমরা খুব শীঘ্রই সিএসএস স্টার্ট করব। তখন কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন নিজের ইচ্ছা মতো। আপনি চাচ্ছেন যে এই হেডিংটা এই পাশে নিয়ে আসবেন বা মাঝখানে নিয়ে আসবেন বা এটাকে আরেকটু সরিয়ে নিয়ে আসবেন, সব কিছু আপনি সিএসএস দিয়ে করতে পারবেন। সিএসএস দিয়ে কিন্তু জাভা স্ক্রিপ্টের কাজও করা যায়, এই বিষয়টা মাথায় রাখবেন। আপনি জাভা স্ক্রিপ্টের কাজও সিএসএস দিয়ে করতে পারবেন। তো এগুলো মূলত একটু ডিফিকাল্ট, তারপরেও আমরা সিএসএস যখন শিখবো তখন এগুলো দেখিয়ে দেবো। এবং সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে সিএসএস দিয়ে না করা, জাভা স্ক্রিপ্টের কাজ জাভা স্ক্রিপ্ট দিয়ে করা, পিএইচপির কাজ পিএইচপি দিয়ে করা এবং জাভা স্ক্রিপ্ট এবং পিএইচপি দুইটা মিক্স করে কাজ করলে আপনার ওয়েবসাইটটা স্ট্রং হবে, হ্যাকারদের কবজায় খুব কম যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, আর শেয়ার তো অবশ্যই করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে। সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। বাই বাই।